নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন, লিখছেন নমস্কার সহেলিদি। আমি আপনার অলৌকিক জোনের একজন গুণমুগ্ধ শ্রোতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিছুদিন আগে আপনি আমার একটা ঘটনা আপনার চ্যানেলে শেয়ার করেছিলেন। আজ আমি আবার একটা ঘটনা শেয়ার করছি। এইটি আমার নিজের জীবনে ঘটা একদম সত্যি ঘটনা। আমি সম্পূর্ণ জ্ঞানে এই ঘটনাটা প্রত্যক্ষ করেছি। ঘটনাটি 2017 সালের ফেব্রুয়ারি মাসের, সম্ভবত 2nd বা 4th শুক্রবারের। তখন আমি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করি। আমার বাড়ি রাঁচি শহরে, আমার পোস্টিং ছিল জামশেদপুরে। যেহেতু ব্যাংকের 2nd আর 4th শনিবার বন্ধ থাকে, আমি শুক্রবার দিন সন্ধ্যাবেলায় ব্যাংক থেকে বেরিয়ে বাস ধরে রাঁচি আসতাম। তখন প্রায় 3 ঘন্টা লাগতো জামশেদপুর থেকে রাঁচি আসতে। লাস্ট বাস প্রায় 7:30 হওয়ায় আমি এটাই ধরতাম। এরকম এক শুক্রবারে আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম, তখন দেখলাম লাস্ট বাসটা চলে গেছে। যদিও এরপরে দূরপাল্লার বাস আছে যেগুলো পাটনা বা ওই রকম জায়গায় যায়, কিন্তু সেগুলো 8:30টার পর ছাড়ে। আর একটা সমস্যা, রাঁচিতে আমার বাড়ি যাওয়ার 2টো রাস্তা আছে। দূরপাল্লার বাসগুলি যে রাস্তায় রাঁচি ঢোকে, সেখান থেকে 11:30 থেকে 12টার সময় বাড়ি যাবার কিছু পাওয়া যায় না। ভাবলাম আজ আর বেরোবো না, কাল সকালে যাব। এই ভেবে বাস স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মারুতি ভ্যান আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ক্যা সাহেব, রাঁচি জায়গা? আমি মনে মনে তাই ইচ্ছা করছিলাম। জিজ্ঞাসা করলাম, কোন দিক দিয়ে রাঁচি ঢুকবে? ও যা বলল সেটা আমার কাছে বেশ লোভনীয়, কারণ আমি আমার বাড়ির একদম কাছাকাছি নেমে যেতে পারবো। দরদাম করে গাড়িতে চড়ে বসলাম। গাড়িটা একটা মাল নিয়ে যাওয়া গাড়ি। সামনে ড্রাইভারের সিট আর পাশের সিটের আর পেছনের দিকে কোনো সিট নেই, পুরোটাই খালি। আমি ড্রাইভারের পাশের সিটে বসতেই লোকটা গাড়ি ছেড়ে দিল। কথায় কথায় জানলাম লোকটার নাম মোহন সাহু। এই গাড়িটা ওর নিজের, আরও ট্রান্সপোর্টেশনের কাজ করে। লোকটা বিশেষ কথা বলছিল না। দেখতে দেখতে বুন্ডু পেরিয়ে গেল। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ পেছন দিকে নজর পড়তে ভীষণভাবে চমকে উঠলাম। গায়ে কাঁটা দিয়ে উঠল। হালকা চাঁদের আলো জানলা দিয়ে গাড়ির পেছনে এসে পড়েছে, আর সেই আলোয় দেখলাম পেছনে একটা সাদা কাপড় দিয়ে মোড়া মৃতদেহ শোয়ানো, মুখটা খোলা। মনে হলো বেশ লম্বা মুখ, অল্প দাড়ি, বেশ ফর্সা, বয়স মনে হলো 25-এর কাছাকাছি হবে। পুরো দৃশ্যটা মনে হয় 5 থেকে 10 সেকেন্ডের জন্য দেখেছিলাম। তারপরেই দেখি আর কিছু নেই। আমার মধ্যে তখন একটা মিশ্র অনুভূতি কাজ করছে। প্রচণ্ড ভয় লাগছে, আবার তেমনি অবাক লাগছে। আমার কি চোখের ভুল হলো, নাকি আমি কোনো স্বপ্ন দেখলাম? বসে বসে কি আমার ঘুম এসে গেছে? হঠাৎ কি মনে হলো, শাহজিকে জিজ্ঞাসা করলাম, উনি কি জিনিসপত্র নিয়ে জামশেদপুর এসেছিলেন? তার উত্তরে কিছুক্ষণ পর উনি হিন্দিতে যা বললেন তা আমি বাংলা করে লিখছি। ওনার শালির ছেলে ওনার কাছে থেকে কলেজে পড়তো আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল। গতকাল রাত্রি 10টার সময় ওর শরীর খারাপ লাগে। প্রথমে এরা ভেবেছিল এগুলো সাধারণ শরীর খারাপ। রাত বাড়তে শরীর খারাপ আরও বাড়তে থাকায় ওকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেটির বাড়িতেও খবর দেওয়া হয়। ছেলেটির বাড়ির লোকেরা আসবার কিছু পরেই সকাল 8টা নাগাদ ছেলেটি মারা যায়। সেই ছেলেটির বডি নিয়ে ওরা বেলা 5টা নাগাদ জামশেদপুর যায়। যেহেতু পরদিনই শাহজিকে অন্য জায়গায় জিনিসপত্র পৌঁছানোর আর্জেন্ট কাজ ছিল, নয়তো অনেক লোকসান হয়ে যেত, তাই আজকেই ওর ফেরার দরকার ছিল। শেষে শাহজিকে বললাম, একদম জওয়ান লড়কা, 20 কি 22 उम्र होगा, गोरा लंबा, आप लोग शायद देखे होंगे, हल्का हल्का दाढ़ी था, उसका माँ तो रो रो के बेहाल, सभी किस्मत। উনি আরও কিছু বলছিলেন, কিন্তু আমি না কিছু শুনতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি কি দেখলাম। পেছন দিকে তাকাতে আমি সাহস পাচ্ছিলাম না। যখন আমি গাড়ি থেকে নেমে গেলাম, তখন আমি গাড়ির পেছন দিকে তাকাতে পারছিলাম না। বাড়ি ফিরে আমার স্ত্রীকে সব বলবার পরেও ভীষণ ভয় লাগছিল।
রাত্রে আমার প্রচণ্ড জ্বর আসে আর আমি বেশ কিছুদিন ধরে ভুগছিলাম। সম্ভবত ভয় আর উত্তেজনা থেকেই জ্বর এসেছিল। এই ঘটনার পর থেকে বেশ কিছুদিন আমি রাত্রে আর রাঁচি আসতাম না। ঘটনাটা আমি পরে বন্ধুদের সাথে আলোচনা করেছি। কেউ বলে আমি ভূত দেখেছিলাম, কেউ বলে আমি ওই রকম 2-1 দিনের মধ্যে কোনো মৃতদেহের ভ্যান হয়তো নিয়ে যেতে দেখেছিলাম, সেটাতেই সাবকনসিয়াস মাইন্ডে আমি হ্যালুসিনেট করেছি। কাকতালীয়ভাবে সেটা হয়তো ভদ্রলোকের কথা বলার সঙ্গে মিলে গেছিল। আবার কেউ কেউ এটাকে টাইম গ্যাপ বলে অতীতে চলে যাওয়া এভাবেও ব্যাখ্যা করেছিল। যদি আমি স্বপ্নই দেখেছিলাম তাহলে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমি দেখলাম কেমন করে? আমি তো সেখানে তখন ছিলাম না। যাই হোক, ব্যাপারটা আমি নিজের দিক থেকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারিনি। ঘটনাটা আমার কাছে আজও ধাঁধা হয়ে আছে। যারা ঘটনা শুনবেন তারা যদি এক্সপ্লেন করতে পারেন কমেন্ট করে জানাবেন। আর একটি কথা, অবিশ্বাস্য হলেও সম্পূর্ণ সত্যি ঘটনা। বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও থাকতে পারে, আবারও বলছি ঘটনাটা সত্য। আর একটা কথাই বলি, কোনোদিন অতিপ্রাকৃতিক ঘটনা দেখিনি বা এক্সপিরিয়েন্স করিনি। দয়া করে আমার নাম উল্লেখ করবেন না, আমার অস্বস্তি হতে পারে। এই ছিল আমার জীবনের একমাত্র অলৌকিক দর্শন। যদি লেখার সমস্যা থাকে তাহলে ঠিক করে নেবেন। ধন্যবাদ আপনাকে। আজ দ্বিতীয় ঘটনা যার শোনাবো তার নাম মহুয়া পাল। মহুয়া সদ্য বিবাহিতা। ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি মার মুখে শোনা একটা ঘটনা। নতুন বিয়ে হয়েছে, একদমই অ্যারেঞ্জ ম্যারেজ। আগে থেকে শাশুড়ি মার সঙ্গে কোনো পরিচয় ছিল না। বলছে এসেছি এখন নতুন বাড়িতে, নতুন জায়গায় মানিয়ে নিচ্ছি। অনেক নতুন নতুন গল্পও কিন্তু শুনতে পাচ্ছি। শাশুড়ি মা গ্রামের মেয়ে ছিলেন, প্রচুর গল্প উনি বলেন, শুনতে খুব ভাল লাগে। তবে ওনার জীবনের একটা এমন ঘটনা আমি জানতে পারলাম, যেটা শোনার পর না আমার 2-3 দিন ভালো করে ঘুম আসেনি। আমার বারবার সারা দিন ওটাই মাথায় ঘুরছিল। হাজব্যান্ডকে যখন বললাম, উনি বললেন আমরা ছোটোবেলা থেকে শুনছি তো, আমাদের অত বেশি কিছু মনে হয় না। তুমি প্রথমবার শুনলে বা চোখের সামনে হয়তো এরকম কোনোদিন কিছু শোনোনি, গল্পে বা এতে কোথাও হয়তো দেখেছো টিভিতে, তোমার মনে হতে পারে। আমরা এগুলোর সঙ্গে ইউজ টু। আমি জানি আমার মায়ের এই বিষয়টা ছিল ছোটোবেলায়। বলছেন অদ্ভুত এই মেলা প্রসঙ্গ। এই শীতকালে চতুর জায়গায় পৌষ মেলা হচ্ছে, কখনো সাগর মেলা, বিভিন্ন মেলার প্রসঙ্গ উঠে আসতে, মেলার কথা উঠতেই ছোটোবেলায় কার কি মেলার এক্সপিরিয়েন্স এই নিয়ে গল্প করছিল। মহুয়া বলছেন সেদিন বাড়িতে আমি 3 জন, আমার শাশুড়ি মা, আমি এবং আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন তিনি। 3 জনে বসে চা খাওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে। ওই দিদি মোটামুটি সারাদিনই বাড়িতে থাকে, রাত্রেবেলায় বাড়ি চলে যায়। হঠাৎ এমন একটা ঘটনা বললেন। কাজে দিদি বলেন হ্যাঁ আমিও শুনেছি বৌদির মুখে এটা। কি বলছেন? আজ থেকে অনেক বছর আগের ঘটনা। উনি হুগলি জেলার মেয়ে। ওখানে উনি এক্স্যাক্ট জায়গাটার নাম আমি বলছি না, যেটা আমার উনি মহুয়া বলছে, যেটা ওর মামা শ্বশুরের বাড়ি এখন। সেখানে পৌষ মেলা খুব বিখ্যাত। তো পৌষ মেলা যেখানটায় হতো সেখান থেকে আমার শাশুড়ি মার যে বাড়িটা একদম কাছাকাছি না। মেলা থেকে মোটামুটি একটা বাস ধরলে ভালো হয়, 1-2 স্টপেজ। আর যদি কেউ বাস না ধরে, বাইক, রিক্সা এগুলোতেও অনেকে যাতায়াত করে। বাসে খুব একটা স্টপেজ কি 2 স্টপেজ। আর যদি কেউ বাইক না চায়, বলে একজন এত মেলাতে আগ্রহী হয়ে যেত যে হেঁটেই পুরো মেলাটা যেত আর কি, ওদের বাড়ির ওখান থেকে। খুব বড় মেলা হতো। তো উনি বলছেন সেবার আমার 6 বছর বয়স। ওনার ঠান্ডা লাগার ধাত ছিল বলে তার আগের বয়সগুলোতে, খুব যখন ছোট 3 বছর 4 বছর, ওর মা মেয়েকে নিয়ে বেরোতেন না। ওর শাশুড়ি মায়ের ছোটোবেলায় পৌঁছে গেছি আমরা। মেয়েকে নিয়ে বেরোতেন না, যে এমনি ঠান্ডা লাগা ধাত, আর বাচ্চা বড় হলে তারপর মেলা দেখতে যাব। তো সে বছরে ওনার 6 বছর কি 7 বছর বয়স, একটু বড় হয়েছেন। ওনার একটা ছোট ভাইও হয়েছে। তো ভাইকে ঠাকুমার কাছে রেখে দিয়ে বাবা মা মেয়েকে নিয়ে বেরিয়েছেন মেলা দেখতে। তার সঙ্গে ছিল ওই ওনার শাশুড়ি মায়ের মায়ের বোন, ওনার মাসি, সে ছিল। সবাই মিলে গেছে। সেও দিদির বাড়িতে এসেছিল মেলা দেখবে বলে, তো তার উৎসাহেই আরও যাওয়া। ইনি তখন খুব ছোট।
বলছেন মেলার কাছাকাছি এসে পৌঁছেছেন। এবার মেলার ওই পরিবেশ, ছোট বাচ্চা, বাবার কোলে, নতুনত্ব, ও কোনোদিন মেলা দেখেনি এর আগে। জিলিপির দোকান, চপের দোকান, চতুর্দিকে ভিড়, বেলুন টেলুন। কিন্তু যে নাগরদোল্লার দিকে চোখ গেল, তখন থেকে নাকি ওনার প্রচণ্ড কান্না শুরু হয়ে গেল। বলছেন আমার তো কিছুটা মনে আছেন, তার থেকে বেশি ঘটনাটা আমি আমার মায়ের কাছে শুনতাম, যে সেদিন কি বেগ পেতে হয়েছিল মেয়েকে নিয়ে। নাগরদোল্লা দেখে মেয়ে ভয়ঙ্কর কাঁদতে শুরু করে দিল। প্রথমে ওরা কেউ বুঝতে পারছে না যে বাচ্চা কাঁদছে কেন, কি হয়েছে, কি সমস্যা, শরীরের কিছু প্রবলেম হলো, মেলায় কিছু বাচ্চাকে খাওয়াবে না বলে বাড়ি থেকে তারা খাইয়ে এনেছে, কিন্তু কি হলো, পেটে ব্যথা করছে, কথা বলতে পারে, 6-7 বছরের মেয়ে, মানে একদম বাচ্চা না। কি হয়েছে কি হয়েছে সবু সেই কান্নাকাটি করছে। বলে কিছুটা ঘোরো, তারপর বাড়ি নিয়ে চলে যাব তোমাকে। তো ওর মনটাকে ঘোরানোর জন্য বেলুন কিনে দেওয়া হলো, সব কিছু হলো। তারপরে বোঝা গেল ও ভয় পাচ্ছে, একটা আতঙ্কগ্রস্ত ফিল করছে। কি দেখে? নাগরদোল্লা দেখে। নাগরদোল্লায় তো কোনোদিন তুমি চাপোনি, তাহলে তোমাকে চাপাবো না, তাহলে তোমার এত ভয় পাওয়ার কি আছে? এভাবে মা খুব রাগ করছে, মাসিমণি রাগ করছে, যে অদ্ভুত ব্যাপার, নাগরদোল্লায় তো কাছে গেলামই না, তুমি দূর থেকে দেখে কেন ভয় পাচ্ছ? অদ্ভুত অদ্ভুত মানে ব্যবহার করতে থাকে। ওখান থেকে আমি পড়ে গেছি, ওখানে তোমরা আমাকে তুলো না, এমনভাবে মানে করতে আরম্ভ করলো যে ওদেরকে ঘিরেই লোক জমে গেল। মেলা চলে গেল, বাচ্চাটাকে নিয়ে লোক জমে গেল। এবার ওর ব্যবহারটি এরকম ছিল, লোকে এবার তখন ওই সময়ের লোকেরা ভাবছে হয়তো বাচ্চাকে ধরে টরে নিয়ে যাচ্ছে নাকি কোনো ব্যাপার, ভগবান জানে। লোকেরা এসে প্রশ্ন করতে শুরু করে দিল, আপনারা কারা, কোত্থেকে আসছেন, বাচ্চাটা এরকম করছে কেন? বাবা বললো তো মহা মুশকিল হলে, এবার তো লোকে পুলিশে দেবে, যা কাণ্ড করছে, রীতিমতো সে হাত ছাড়িয়ে বেরিয়ে যাওয়ার দরকার। কোনো রকমে বললো না, একে নিয়ে মেলায় ঘোরা যাবে না, বাড়ি চলে যাই। তারপর আবার ওখানকার যারা ভলেন্টিয়ার থাকে, সব জায়গায় তো থাকে, তারা বললো একটা জায়গায় বসতে বললো সব কিছু, যে কোনো কারণে হয়তো ভয় পেয়েছে বা কিছু। তারপর ওর বাবা ভাবলো যে ভয়টাকে কাটাতে হবে, নাগরদোল্লা দূর থেকে দেখছি ভয় পাচ্ছে কেন, অদ্ভুত, এরকম ভয় তো কোনোদিন শুনিনি। বলে আমি সামনাসামনি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখি ভয়টা কাটে কিনা। এবার নাগরদোল্লার কাছে নিয়ে গেছে, তখনও মোটামুটি ভয় পাচ্ছে, তাকাবে না, বাবার কোলেই, মুখটা গুঁজে আছে ঘাড়ের কাছে, দেখবে না। বলছে তুমি একবার দেখো, দেখো ভয়ের কিছু নেই, এটা একটা দোলনার মতো, এটা মেশিনের সাহায্যে, ইলেকট্রিকের সাহায্যে ঘুরছে, তোমার ভয়ের কিছু নেই। এভাবে বাবা বোঝাচ্ছেন ওনাকে। উনি কিছুতেই বুঝতে চাইছেন না। তারপর যখন মুখটা মুখটা তুলে দেখছে ওই যে মেলাটা হচ্ছিল যে মাঠের পেছনে একটা ছোট পাঁচিলের পেছনে একটা বাড়ি, একদম মাঠের সংলগ্ন একটা বাড়ি বলা চলে। বাড়িটা একটা হালকা আলো জ্বলছে, ভেতরে লোক আছে বোঝা যাচ্ছে। বাচ্চাটা বাড়িটাকে দেখাচ্ছে। প্রথম তো দেখাচ্ছিল নাগরদোল্লা, তারপরে উনি বাড়িটাকে দেখাচ্ছে, যে বাড়িটায় কি আছে, বাড়িতে ভয়ের কিছু নেই, লোকের বাড়ি তো, এবার তুমি বাড়াবাড়ি করছো। নাগরদোল্লা সমস্ত কিছু দেখিয়ে নিয়ে ওকে বাড়ি চলে আসা হলো। সেদিন বাড়ি নিয়ে চলে আসা হলো, ওরাও ভালো করে ঘুরতে পারলো না ওর জন্য। রাত্রি থেকে মেয়ের প্রচণ্ড জ্বর আর ভুল বকা শুরু হলো। বলছে 6 বছর বয়স অবধি ও কোনোদিন যা করেনি, ও সেইগুলো এবার আরম্ভ করলো। বাড়ির লোকেরা ভাবলো ভূতে ধরেছে। রাত্রেবেলা নিশ্চয়ই বাচ্চার একটু চুলটা বড় হয়েছে, চুলটাকে বেঁধে নিয়ে যেত। ঠাকুমা দিদিমারা যে যার মতন করে বিধান দিচ্ছে, ওকে ঝাড়িয়ে দাও, কেউ বলছে জল পোড়া তেল পোড়া নিয়ে আসি কবিরাজকে বলে, কেউ বলছে এই করি। তো সব রকম কিছু করা হলো। বাচ্চাটা কি বলছে? বাচ্চাটা বলছে ওই নাগরদোল্লা থেকে আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার এখানে লেগেছে, তারপর আমার কিছু মনে নেই, আমার খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আর ওই বাড়িটা থেকে আমি বেরিয়েছিলাম। বলছে এগুলো বানিয়ে বলছে। ওই বাড়িটার সঙ্গে এর কি সম্পর্ক আছে? নাগরদোল্লারও কোনো সম্পর্ক নেই, ওরাও এরকম কিছু ব্যাপার নেই। ও স্বপ্ন দেখেছে, আর না হলে কোনো কিছু বিষয় হয়েছে। তো বাড়ির ওদের সবার আমি ওই বাড়িটায় থাকতাম, আমি ওখানেই ছিলাম, তোমরা আমাকে দেখতে পাওনি, আমি তোমাদের দেখেছিলাম, এইরকম নানা রকম কথা বলছে। তারপর বাবা মাকে বলছে পরের দিন সকালে আর কি,
মানে এটা 3-4 দিন ধরে বলে যাচ্ছে যে কিছুক্ষণ ধরে একটু ভোম হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। যখনই কথা বলতে আরম্ভ করছে উল্টোপাল্টা কথা বলছে। কি বলছে, মা বাবা তোমার যখন বিয়ে হয়ে ট্যাক্সি করে বাড়ি থেকে ফিরছিলে, ওই সামনের গাছে আমি বসেছিলাম, আমি তোমাদেরকে দেখেছি, তুমি বউ হয়ে বাড়ি ঢুকছিলে। এতে ওরা প্রত্যেকে কনফার্ম হয়ে গেল একে ভূতে ধরেছে। তার মানে ভূতে ধরেছে, ওই জন্য সব আলফাল কথা বলছে, কোনো কথার কোনো মানে নেই। তার মানে সেদিন যে বাচ্চা কাঁদছিল, নাগরদোল্লা দেখে ভয় পাচ্ছিল, ওই বাড়িটা টোটাল বিষয়টা কিচ্ছু না, নাগরদোল্লাটাও কারণ না, বাড়িটাও কোনো কিছু না, রাস্তা দিয়ে যেতে গিয়ে ওই গাছের তলা দিয়ে গেছেও কিছু হয়েছে। তো ওনার বাবা খুব বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন, বলছে এত লোক, কোটি কোটি লোক, বাচ্চা কাচ্চা, ওর থেকে আরও ছোটো বাচ্চা নিয়ে এসেছে, কাউকে ভূত ধরলো না, থেকে থেকে আমার মেয়েকেই ধরলো। তোর মা রেগে গেলেন, এসব নিয়ে আর কি করতে নেই, রাস হালকা হলে তাদেরকে ধরে। ঠিক আছে, জল পোড়া তেল পোড়া দেওয়া হলো, সমস্ত কিছু বিষয় করা হলো। কয়েকজন ওঝা এসে তো ঝাড় ফুঁক যা করার সব করলো, বাচ্চাটার উপর অত্যাচারও হচ্ছিল। ওরা বললেন এগুলো বন্ধ করা হোক, বাচ্চার এই ধরনের কথা বলা বন্ধ হয় না। বলে কি তাহলে বড় ধরনের কোনো পেতনি, যে বাচ্চা তো চুপই করছে না, ও তো প্রতিদিনই নিত্য নতুন কথা বলে যাচ্ছে। একদিন বলছে আমার বয়স এত ছোট না, আমাকে শাড়ি দেবে, আমার 20 বছর হয়ে গেছে বয়স। বলছে তার মানে যে ভূতটা ধরেছে তার মানে ওই রকম টাইপের, বেশ মাঝারি বয়সের একটা মেয়ে। এরকম নানা রকম চিন্তা ভাবনা প্রায় সপ্তাহ 2 ধরে এই নাটক বাড়িতে চলল। কেউ কোনো রহস্যের সমাধান পাচ্ছে না। তখন ওর ঠাম্মা বেনারসে এক বাবার দীক্ষিত ছিলেন, বললেন বেনারস নিয়ে যাওয়া হোক। কিন্তু বেনারস বললে তো বেনারস নিয়ে যাওয়া যায় না, সময় লাগলো, টিকিট কাটা যাবতীয় সব কিছু, সমস্ত কিছু ফর্মালিটি কমপ্লিট করে বেনারসে যখন বাবার কাছে নিয়ে যাওয়া হলো, বললে শিবের আশ্রয় নিয়ে যাওয়া হোক, ভগবান মহাদেব যা ঠিক করবেন এবার তাই হবে। কারণ আমাদের হাতের বাইরে চলে গেছে, এখানকার কবিরাজ গুণিন সবাই ফেল করে গেছে। তো আর মেয়েও শরীর বেশ খারাপ করছে, ঠিকঠাক করে খেতে চায় না, আর ওই বাড়িটার কথা বলছে, বারবার ওই বাড়িটায় ফিরে যেতে চাইছে। ওরা প্রচণ্ড মহাদেবের ভক্ত, মহাদেব ওদের বাড়ির ইষ্ট দেবতা। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বললেন তুমি আগে বসাও। ওরা তো প্রচণ্ড চিন্তা করে এই হয়েছে সেই হয়েছে, মেলা থেকে আসছিলাম, আমাদের এরম বাচ্চাটাকে ভূতে ধরেছে, এই ধরেছে। বলে তোমরা ভূতে ধরেছে সেটা তোমাদের কে বললো? বলছে কেন, ওর কথা শুনে বোঝা যাচ্ছে। তারপর যা যা কথা বলেছে সব কিছু বললো, যে এরকম গাছে বসেছিলাম আমি, তোমাদের বিয়ে হয়ে আসছিলে দেখেছি, ওই বাড়িটায় আমি ছিলাম, এই নাগরদোল্লা থেকে পড়ে গেছি, নানা রকম কথাগুলো পরপর বললো ওরা। শুনে বললেন, বলে এইটা থেকে তুমি ধারণা করে নিয়েছো তোমরা যে ওকে ভূতে ধরেছে? বলছে হ্যাঁ, কারণ ও ছোটোবেলা থেকে, ওর তো কোনো মানসিক রোগ নেই, আর এই মেলাতে যাওয়ার পর থেকেই এটা হলো, ওর চুলটা বাঁধা হয়নি। আমার মা, ভদ্রলোক বলছেন, আমার মা বললেন চুলটা খুলে নিয়ে যাওয়া হয়েছে, ওই জন্যই ভূতে ধরেছে। উনি হাসলেন, হেসে বাচ্চাটিকে পাশে বসালেন, বসে বললেন তোমরা একটু বাইরে যাও, আমি ওর সঙ্গে একা কথা বলবো। এবার এতদিন ধরে বাচ্চাটা অনেক গুণিনকে, অনেক তান্ত্রিককে ফেস করেছে, তারা এসে ওকে কেউ মারছে, কেউ চোখ রাঙাচ্ছে, ওই বাচ্চাটাকে ছেড়ে দে ইত্যাদি, তো বেশ ভয় পেয়ে গিয়েছিল। উনি বললেন তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে বকবো না, মারবো না, কিচ্ছু করবো না। একটা ঠাকুরের সন্দেশ ছোট হাতে দিয়ে বলে এটা নিয়ে বসো, তুমি চুপচাপ বলো তুমি কি বলছিলে, তোমার কথা কেউ শোনে না তো, আমি শুনবো, বলো তুমি কি বলছিলে, আমাকে সব খুলে বলো। এরা সব বাজে কথা বলছে, মায়ের কথা মাকেও বকে দেবো, বাবাকেও বকে দেবো, তুমি আমাকে বলো। উনি এবার পরিষ্কার কতগুলো কথা বললেন, যেগুলো বাড়িতে বলেন সেগুলোই বললেন। সমস্ত কিছুটা শুনে উনি বললেন ওকে ভূতে ধরেনি, তাহলে ওর মুখ চোখ যখনই তোমরা ওকে নিয়ে এলে সেটা অন্য রকম হয়ে যেত, তাহলে ঠিক বোঝা যেত সেটা না। ওর মনে হয় কোনো কারণে এটা জন্মান্তরের সঙ্গে কিছু যুক্ত আছে। জন্মান্তর, তাহলে তো যাদের এরকম জাতিস্বর হয় তারা তো একদম মানে কথা ফোটা থেকেই বলতে শুরু করে দেয় এটা আমার বাড়ি না, আমি ওখানে। হঠাৎ করে মেলায় গিয়ে কেন হলো? গুরুজি বললেন সেদিনকে ওদেরকে, দেখো মেলায় শুধু না, মানুষের মৃত্যুর 1 সপ্তাহ আগেও কিছু দেখে তার পুনর্জন্মের মানে আগের জন্মের কথা মনে পড়ে যেতে পারে। এরকম কোনো নিয়ম নীতি নেই যে ছোটোবেলায় থেকে যবে থেকে প্রথম কথা বলতে শিখবে শিখেই সে আগের জীবনের কথা বলবে, সেটা সম্ভব না। সবার জন্য এক নিয়ম নয়। কিছু কিছু সময় এমনও হতে পারে সেই জায়গায় সেই পজিশনে গিয়ে তার
ব্রেনের একটা কোন স্তরে এই ভাবনাটা লুকিয়ে থাকে আগের জীবনের কথাটা। এটা আজকের দিনেও যারা প্যারাসায়েন্স নিয়ে রিসার্চ করছেন তারা বলছেন এটা প্রত্যেকটা মানুষের ব্রেনের ভেতর লোকানো আছে। এবং অনেকে বলছেন তো আগের জন্মে যেতেও পারেন নাকি, যারা এই ধরনের হ্যালুসিনেশনের মাধ্যমে, জানি না, হয়তো আমি ভুল বলে ফেলবো, প্রসেস আছে সেটা নিয়ে যাওয়ার। প্রত্যেক মানুষের মধ্যে নাকি তার পুনর্জন্মের আগের জন্মের স্মৃতিটা ভেতরে থেকে যায়, ওটা যায় না। যেহেতু আত্মার অনেকগুলো স্তর থাকে, বারবার আত্মা নতুন শরীরটা বস্ত্রের মতো ধারণ করছে, জন্মাচ্ছে, জীবন কাটাচ্ছে, মারা যাচ্ছে। এই টোটাল স্মৃতিটা শুধু আগের জন্মের না, তার আগের অনেক 2-3টে জন্ম নাকি অনেকে বলতে পারেন যে কী ছিলাম, কোথায় ছিলাম, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো গুরুজি ওদেরকে সমস্ত কিছু, ওনার বাবা মাকে, ঠাকুমাকে, ফ্যামিলি থেকে যারা গেছিল তাদেরকে ডেসক্রাইব করলেন যে এইগুলো এরকম হতে পারে। তো আমরা একভাবে ভেবো না যে এটা শুনেছি মানে এর মধ্যে হবে। বলে আমরা কি করে বুঝবো আমার মেয়ের? বলে হ্যাঁ, সেটা বুঝতে গেলে একটা কাজ করো, তোমাদের পরে আবার আসতে হবে বেনারসে। এখন তোমরা বাড়ি ফিরে যাও, ও সুস্থ আছে, ও পড়াশুনো যা করছে স্বাভাবিকভাবে রাখো, ওকে কোনো কথা বলো না। আর ভূত প্রেতের বিষয়টা তোমরা মাথা থেকে তাড়াও। ওর মধ্যে ভূতে ধরেনি, ভূতে তোমাদের ধরেছে, তোমরা ভেবেই নিয়েছো তোমার এটা ভূত প্রেতের বিষয়। ওইখানে কন্ট্যাক্ট করো। ওই মেলায় যদি কন্ট্যাক্ট করতে না পারো, ওই বাড়িটায় তোমরা কেউ নিজে গিয়ে বাচ্চাটাকে নিয়ে যেও না, কন্ট্যাক্ট করো। তো এরকম একদিন ওরা ফিরে এলেন যথারীতি বেনারস থেকে এসে। বাবা বলছেন এরকমভাবে দুম করে লোকের বাড়িতে গিয়ে বলা, সেটা তো অস্বস্তির বিষয়। তো একটা চেনা পরিচিতর সূত্র ধরে বললেন যাই গিয়ে কথা বলি, এরম কিছু হয়েছিল কি না, ও যেরম বলছে এরকম 20 বছর বয়সে এরকম কোনো মেয়ে ওই বাড়িতে থাকতো কি না, যার ডেথ হয়ে গেছে, এরকম কিছু বিষয় আছে কি না। প্রথমেই বলবো না যে আমাদের বাড়ির কোনো মেয়ে, তাহলে লোকেরা খারাপ ভাবতে পারে। তো সেখানে গিয়ে একটা দুটো কথা বলতেও হয়নি। বলে আমরা এরম এসছিলাম মেলাতে, তো কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। তো তারাও বেশ ওয়েলকাম করলো, আসুন বসুন বলে যেই তাদের সামনের ঘরটায় বসতে গেছে, সামান্য বাড়িটা খুবই ছিমছাম, একটা ছোট বাড়ি, একটা বড় ফটো টাঙানো আছে, একদম অল্প বয়সী মেয়ের ফটো, মালা দেওয়া আছে, বোঝাই গেছে। আর তখনকার দিনে ফটো একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুব বেশি ভালো কালার না, একটু সাদা সাদা মতো। ফটোর দিকে ভদ্রলোক তাকিয়ে আছেন। বলছে কে না, আমার বড় মেয়ে, যে বাড়িটার মালিক তিনি বলছেন আমার বড় মেয়ে অনেক বছর হলো মারা গেছে। বলছে যদি কিছু মনে না করেন আপনার মেয়ে কীভাবে মারা গেল জানতে পারি? বলছে কেন, আপনারা কোত্থেকে এসছেন, কী বিষয়, কেন আপনাদের বলবো আমার মেয়ের বিষয়টা? আমরা এগুলো মনে করতে চাই না, বারবার এগুলো বলতেও চাই না। তখন বলছে যে না বলুন না, আজকে ধরুন একটা দরকার আমাদের আছে, আমি পরে বলছি কী বিষয় আমরা এসেছি। উনি বললেন যে আমার মেয়ে এই আমাদের বাড়ির পাশের যে মেলাটা, এটাতে ছোট থেকে যায়, মেয়ে বড় হয়ে গেছে, 20 বছর বয়স, ওর একটা ফাঁড়া ছিল, গুরুদেব বলেছিলেন 19 বছর বয়সে একটা ফাঁড়া, 19 বছরটা কেটে গেলে 20-তে পা দিয়েছে। আমরা বিয়ে ঠিক করে ফেলেছিলাম, ফাল্গুন মাসে বিয়ে ছিল, তো বিয়ের আগের সেটাই ওর শেষ মেলা ছিল। বলছে ও আমাদের পাড়ারই একটি মেয়েকে, বান্ধবীকে নিয়ে মেলায় গেছিল। ওই নাগরদোল্লায় চুলটা, মাথার চুল খোলা ছিল, বিনুনি করে ম্যাক্সিমাম চুলটা খুলেছে, ওপরটা বিনুনি, তলাটা খোলা, কিভাবে জড়িয়ে গেছিল বলতে আর বলতে চাই না। দুর্ঘটনা, আমার মেয়ে মারা গেছে, এটা নিউজ পেপারও নাকি বেরিয়েছিল। তো তারপর অনেক বছর আমাদের এখানে মেলা বন্ধ ছিল, তারপর আবার আস্তে আস্তে চালু হয়। আমরা বললাম যে কেন মেলা বন্ধ হবে? প্রায় আমার মেয়ের মৃত্যু 4-5 বছর টানাই মেলা বন্ধ ছিল, ওটা অভিশপ্ত হয়ে গেছিলো, তারপর আবার চালু হয়েছে। বলছে এখানে তো আশেপাশে সবাই জানে, আপনারা শোনেননি? বলছে হ্যাঁ অনেক দিন আগে শুনেছিলাম, অতটা নেই, আর আমাদের আজকে দরকার পড়লো বলে আজকে কথাগুলো উঠলো, নাহলে হয়তো। বলছে কী বিষয়? তখন উনি ওনার মেয়ের বিষয়টা বললেন যে আমার মেয়ে এরকম নিয়ে এসেছিলাম, কোনোদিন কোনো প্রবলেম হয়নি, এইসব কথা বলছে। বলছে আপনার মেয়েকে একদিন নিয়ে আসুন, যদি আপনারা যেটা ভাবছেন সেটা হয়। দেখুন বিশ্বাস অবিশ্বাস কিছু না, আপনাদেরও কোনো স্বার্থ নেই, আর আমিও খুব কোটিপতি নই যে আপনি এসব বললে আমার কাছ থেকে প্রচুর টাকা পাবেন বা কিছু পাবেন। সুতরাং নিয়ে আসুন বাচ্চাটাকে, 6-7 বছরের বাচ্চা মেয়ে, এমনি
বেড়ানো বলেই আসুন না, সব কিছু যদি বাদই দিলাম, ওনাকে নিয়ে যাওয়া হয়। ওনাকে নিয়ে যাওয়ার পর গেছে, সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছে। একটা জিনিসে বলল যে, তুমি আগে তোমার কি নাম ছিল বলতে পারবে? বাচ্চা বলতে পারেনি। কোথায় থাকতে কোথায় শুতে বলতে পারবে? পরিষ্কার করে বলতে পারেনি, বিভিন্ন জায়গা দেখিয়েছে। বললো তো কিছুই তো মিলছে না, তাহলে এসব কিছু না। লাস্টে বললো, তুমি তোমার জিনিসপত্র, যে মেয়েদের টুকটাক সাজগোজের জিনিস বা কিছু বা টুকটাক সরঞ্জাম এটা ওটা গুছিয়ে কোথায় রাখতে? তখন একটা ড্রয়ার থেকে গিয়ে খুলে দেখালো যেখানে আমি রাখতাম। সেখানে দেখলো ঠিক ওর হাতে রাখা ওর জিনিস, যেগুলো যা যা জিনিস সমস্ত গোছানো আছে। ওর মা কোনো কিছুই, মানে মেয়ের হাতে শেষ ছোঁয়া বলে ওর মা এগুলো পুছে টুছে রাখতো, কোনো কিছু সরায়নি এত বছরে। তো ওটা যা যা বলেছে ওইটা মিলে গেল। বাদ বাকি কিন্তু নাম টাম ও কিচ্ছু বলতে পারেনি, ওই একটা জিনিস বলে দিল। আর একটা বলেছিল যে তখন কি সময় ছিল না, বিয়ে বিয়ে মানে ওর বিয়ে আসছিল, বাড়িতে জিনিসপত্র কেনাকাটা হচ্ছিল, একটা ওইটুকু মনে আছে, ওইটুকু বলতে পেরেছে, আর কিচ্ছু বলতে পারেনি। না বাচ্চাকে কেউ শিখিয়ে এনেছে, না ওইটুকু বাচ্চা বিয়ের মর্ম বোঝে, না একটা অচেনা লোকের বাড়িতে গিয়ে, সে তো অন্য ড্রয়ারও খুলতে পারতো, ওই একটা ড্রয়ার খুলে দেখিয়ে দেওয়া যে এখানে আমি রেখেছিলাম, এটা বলাটা খুব ইজি না, যে রাখে সেই জানে। ওর বাবা বলছেন আমি তো সবটা জানতাম না, ওদের মেয়েদের জিনিস ওর মা জানতো। অদ্ভুত বিষয়। পরে ওরাও আসতেন, এরাও যেতেন, তবে মেলাটায় বাচ্চা কোনো দিন, ও আস্তে আস্তে বড় হলো, উনি মেলায় কোনো দিন যেতে পারতেন না। বলছেন নাগরদোল্লা দেখলেই আমার আতঙ্ক শুরু হয়ে যায়, আমার যে কিশোরীর অস্বস্তি হয়, বমি শুরু হয়ে যায়, মাথা ঘুরতে থাকে। আমি কোনো দিন আর জীবনে মেলায় যাইনি, জীবনে না। এটা উনি ওনার বৌমাকে বসে গল্পটা বলছেন ওনার জীবনের। বলছেন ওনার যখন সত্যিই বিয়ে হলো, বড় হলেন, বিয়ে হলো, তখন ওনারা অনেক বয়স হয়ে গেছিলো, তবু তারা কিন্তু এসেছেন, এবং সেই ভদ্রলোক যিনি আগের জন্মের বাবা ছিল তিনি সম্প্রদান করেছেন। বলে তখন ধরো অনেক বয়স হয়ে গেছে, 80 পেরিয়ে গেছে, মানে একদম বৃদ্ধ, অসতিপর বৃদ্ধ বৃদ্ধা তারা, স্বামী স্ত্রী, তারা এসছিলেন বিয়েতে, একদম মেয়ের মতো দাঁড়িয়ে বিয়ে সম্প্রদান সব কিছু করেছিলেন। পরবর্তীকালে ওনার শ্বশুর বাড়িতে এসেও দেখে গেছেন কোথায় বিয়ে হলো, কেমন আছে। তারপর পরে আস্তে আস্তে ওনার বিয়ের পরপরই ওরা মারা যান, তখন অনেক বয়স হয়ে গেছিলো। বলছে সম্পর্কটা ছিল, এবং ওনাদের মৃত্যুর পরে ওনাদের যে শেষ কাজে ইনিও গিয়ে পার্টিসিপেট করেছিল। 3 দিনের যে মেয়েদের কাজ হয় উনি কিন্তু করেছিলেন, এবং পুরোহিতকে জিজ্ঞেস করেই করেছিলেন। বলে হ্যাঁ তোমার যখন স্মৃতিতে মনে আছেন তাহলে তো কোনো সমস্যা নেই। তো এই ছিল ঘটনা, আমার খুব ইউনিক লেগেছে বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে একদম জানাতে ভুলে যেও না। চট করে প্রাপ্তি স্বীকার করে নিই আগের দিন যারা যারা তোমরা কমেন্ট করেছো। প্রথমেই বলবো, যাদের কমেন্ট প্রত্যেকের দিন তো প্রত্যেকের কমেন্ট পড়া হয় না, অনেকেই হয়তো মনক্ষুণ্ণ, তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি নতুন নামগুলো পড়ার। প্রথম নাম অভিক 788, কমেন্ট করেছেন পার্বতী চক্রবর্তী, কমেন্ট করেছেন নীলা ড্রাইভ ভিক্টর, কমেন্ট করেছেন সোমা দাস, কমেন্ট করেছেন ওভি স্টুডিও 007, লিখছেন দিদিভাই ভয় পেতে চলে এসেছি। কমেন্ট করেছেন হীরা কার্গো, খুবই মর্মান্তিক ঘটনা। শর্মী 85 লিখেছেন কেমন আছো সহেলি, এখন ভালো আছি। জয়ন্ত দে জিজ্ঞেস করেছেন কেমন আছো, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। পাপিয়া চ্যাটার্জি লিখেছেন কিন্তু আজকের রাজাদের বাড়িতেও বংশ পরম্পরায় ছবি রেখে দিত, আগেকার দিনও রাজাদের বংশ পরম্পরায় ছবি রেখে দিত। হ্যাঁ ছবি রেখে দিত, আজকাল আমরাও তো ছবি রাখি, কিন্তু অনেক বাড়িতে অনেক এগুলো মানে যে মৃত্যুর পর ছবি রাখে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়, আসলে কোনো নিয়ম নেই এরকম। চিত্রা চ্যাটার্জি লিখেছেন দারুণ ভালো ভিডিও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সিনচেন, সেকেন্ড ঘটনাটি সত্যি খুবই কষ্টের হয়েছিল। রাজেশ কমেন্ট করেছেন দিদি কেমন আছো, রাজেশ বলছি পুরুলিয়া থেকে, ভালো আছি ভাই।
প্রাতনু ব্যানার্জি লিখেছেন এক্সিলেন্ট। অয়ন ব্যানার্জি ওয়াও সহেলি এক্সিলেন্ট, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ। রিমিতা সৎপতি দারুণ লাগলো কমেন্ট করেছেন। যুথিকা কুণ্ডু, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। টুকু চক্রবর্তী লিখেছেন অসাধারণ লাগলো, আপনার বলার ভঙ্গিমা খুব সুন্দর। শিবাশিস সেন লিখেছেন রিয়েলি প্যাথেটিক ইনসিডেন্ট, আগের দিনের ঘটনাটাই লিখেছেন। সুমন সমাজদার লিখেছেন তোমার বাবা ভালো গল্প লিখতেন। হ্যাঁ, আমার বাবার গল্প না লিখলেও বাবা ভালো ভালো ঘটনা ছিল আমার বাবার লাইফে, বাবা সেগুলো আমাকে বলেছিল। আমি প্রথম দিকে যখন অলৌকিক জোন শুরু করেছিলাম না, বাবার ওই ঘটনাগুলো ভরসাতেই কিন্তু শুরু করেছিলাম। শুনতে গেলে একটু অদ্ভুত লাগবে, কিন্তু ওরকম হঠাৎ করেই শুরু করেছিলাম। একটা ঘটনা বাবা নিজের মুখে বলেও ছিল, বাবা যতটা পারে আর কি। সঙ্গমিতা শর্টস কমেন্ট করেছেন। সোহিনী 2010 কমেন্ট করেছেন ডিলাইটফুল কার র্যালি, কমেন্ট করেছেন উজ্জ্বল ঘোষ। মৌসুমী মিদ্দে কমেন্ট করেছেন মিঠুন পাল, অরুণ চক্রবর্তী, পার্থ দে, বর্ণালী দাস, রজত ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি।